আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা, আজকে সপ্তম চ্যাপ্টার শুরু করব। আজকের টপিক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটা খুবই মজার একটা সাবজেক্ট, বেশিরভাগ হলো প্র্যাকটিক্যাল। আমরা সাধারণত প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখার চেষ্টা করব যে কত চমৎকার ভাবে আমাদের যে আলোচ্য টপিকগুলো আছে সেগুলো আমরা কভার করতে পারি। তো তারপরেও আমরা একটা ক্লাস ওভারভিউতে চলে যাই যে আমার আসলে কি পড়তে হবে এবং কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখান থেকে সাধারণত একটা মার্ক আশা করি হবে যে যে মূল ফিচারগুলো কি কি, ডেটাবেসটা কি, নর্মাল যে প্রসিডিওরে আমরা ডাটাগুলো সংরক্ষণ করি, ডেটাবেস, ডিবিএমএস, এই সিস্টেমের মধ্যে মেন পার্থক্য কোনগুলা, কি কি ফিচার নতুন আসছে, ইত্যাদি ইত্যাদি। এরপর ইয়ার ডায়াগ্রাম থেকে ইয়ার ডায়াগ্রামের কোন কোন সিম্বল কি মিন করে, বিশেষ করে সিম্বলগুলো আমাদেরকে দেখতে হবে এখান থেকে। এবং একই সাথে রিলেশনশিপ মডেলে আমাকে দেখতে হবে, যেমন 1 to 1, মানে কিভাবে একটা টেবিলের সাথে আরেকটা টেবিল কানেক্টেড, 1 to 1, 1 to many, many to 1, many to many। সাপোজ এই রিলেশনশিপগুলো আমরা দেখার চেষ্টা করব। এরপরে নর্মালাইজেশন খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এটা খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে। ওয়ান নর্মাল ফর্ম, তিনটা নর্মাল ফর্ম দেখবো এবং পিসিএনএফ পর্যন্ত দেখব। এবং ইন্ডেক্সিংটা শুধু ইন্ডেক্সিং এর যে টেকনিকগুলো আছে সে জানার চেষ্টা করব। তো এখানে আমি অনেক কন্টেন্ট রেখেছি, এতগুলো কন্টেন্ট রাখার দরকার নেই। তোমাদেরকে আমি অবশ্যই বলে দিব যে কোন কন্টেন্টগুলো আমাদের এখানে দেখতে হবে। আচ্ছা, এবং একই সাথে এখানে জাস্ট ট্রানজাকশন কন্ট্রোল এবং কারেন্সি কন্ট্রোলের ফিচারটা আমরা একটু দেখে নিব, এটা ইম্পর্টেন্ট। এবং একই সাথে আমার এসকিউএল কোয়েরি, এইখান থেকে প্রশ্ন হবে আশা করতেছি। এখান থেকে একাধিক প্রশ্ন হবে, 2 বা ততোধিক, 2 or more আশা করতেছি এখান থেকে এই কোশ্চেনটা আমরা পাবো। তো মজার ব্যাপার হলো এসকিউএল কোয়েরি পড়ার সময় আর বাদ বাকি যে প্রশ্নগুলো আছে সেটা অটোমেটিক আমাদের এখানে চলে আসবে। মানে সমস্ত কিছুর ইমপ্লিমেন্টেশনটা আসলে এসকিউএল কোয়েরির মাধ্যমে আমরা এক্সিকিউশন করার চেষ্টা করব। ওকে, আমরা সরাসরি চলে যাই আমাদের পড়াতে। ডিবিএমএস, ডিবিএমএসটা কি? একটা স্ট্রাকচারড কালেকশন অফ ডেটা। আমরা আসলে যে প্রক্রিয়াতে বর্তমানে ডেটাগুলো রাখি, তো ডেটাগুলো আসলে সুবিন্যস্ত না, খুঁজে পাওয়া কষ্ট, মানে সার্চিং করা কষ্ট, এগুলাকে প্রয়োজনে আপডেট করা আর কষ্ট হতো। এই সমস্ত বিষয় দিয়ে চিন্তা করে কিন্তু আসলে অর্গানাইজ একটা ফাইল স্ট্রাকচার বা ডেটা স্ট্রাকচারটা তৈরি হলো। তখন এই ডেটাগুলোকে আমি যদি ইজিলি স্টোর করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট, যে কোনো অপারেশন এটার উপর করতে পারি, সেই ব্যবস্থাটা আসলে ডেটাবেস। ঠিক আছে, সিম্পল আমরা কি বলছি, টিপিক্যালি স্টোরড অ্যান্ড অ্যাক্সেস ইলেকট্রনিক্যালি। হ্যাঁ, আমরা যে বর্তমানে যা করতেছি, আমি যদি একটু চিন্তা করি, স্বাভাবিকভাবে আমরা ব্যাংকের, আমাদের এখানে অ্যাকাউন্ট আছে যে কোনো ব্যাংকে, সাপোজ সে ফর এক্সাম্পল আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কথাই বলি, সোনালী ব্যাংক পিএলসি। আচ্ছা, এই ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে। এখন আমি কিন্তু সহজেই ই ওয়ালেটের মাধ্যমে সমস্ত ট্রানজাকশন আমরা করতে পারতেছি অ্যাপস এর মাধ্যমে, এই অ্যাপস এর মাধ্যমে। আচ্ছা, এখানে এই অ্যাপস এর যতগুলা কার্যাবলী এখানে হয় সবগুলো আমরা আলোচনা করব, কিভাবে আসলে মানে কাজগুলা করতেছে। এখন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, এটা আমার টাকা উইথড্র করার পরে কত থাকবে, এই ট্রানজাকশনটা যদি এখন ইরর হয় সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে, আবার এই ট্রানজাকশন কমপ্লিট হওয়ার পরে এটা স্টেবল অবস্থায় আসবে কিনা সেটা আমাদের দেখতে হবে। এই সমস্ত যে ব্যাপারগুলো, যে অ্যাক্সেস, যে আরো এটার সাথে ইনক্লুডেড অনেকগুলো ফিচার আছে, অনেক ফিচার আছে। যেমন আমি সেটা এনপিএসবি করলে এক ধরনের ঘটনা ঘটে, বিএফটিএন করলে এক ধরনের ঘটনা ঘটতেছে, এখান থেকে ই ওয়ালেটে আমি যখন ট্রান্সফার করতেছি এক ধরনের ঘটনা ঘটতেছে। তো এই যে সমস্ত ব্যাপারগুলো, এখান থেকে ফিক্সড ডিপোজিটে আমি টাকা জমা দিতে পারতেছি, আদার্স আরো অনেক রিসার্চ পর্যন্ত আমরা করতে পারতেছি। অনেক ফিচার এখানে আছে, সেটাগুলো আমি যাচ্ছি না। আমি বলতেছি যে যে ডাটাগুলো স্টোর আছে সেই ডাটাগুলোকে এবং অ্যাক্সেস করব কিভাবে, ইলেকট্রনিক্যালি।
আসলে সাধারণত তাই করতেছি কিন্তু আমরা। এবং আমাদের বর্তমানে অনলাইন যত ট্রানজাকশন হচ্ছে, যত ধরনের ট্রানজাকশন হচ্ছে, সেটা আমি একটা মোবাইল রিসার্চ করি না কেন, সাপোজ আমি বেশিরভাগ রিসার্চ করি easy.com.bd, এখানে আমরা কিন্তু সহজেই যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এখানে আমরা রিসার্চ করতে পারতেছি, বিদ্যুৎ বিল জমা দিতে পারতেছি বা আদার্স ফিচারগুলো আমাদের দিচ্ছে। যারা এই একপে বাংলাদেশের গভর্নমেন্টের যে এই সিস্টেমটা, আমি জাস্ট ট্রানজাকশন ভিত্তিক বলতেছি, যেটা লাইভ ট্রানজাকশন হচ্ছে। সো এই ডাটাবেজের চমৎকার ভাবে ডাটা যদি অর্গানাইজড না থাকতো এবং এগুলা ইলেকট্রনিক্যালি অ্যাক্সেস না করার সুবিধা থাকতো, তাহলে কিন্তু সেটা পারা যেত না। পূর্বেকার ব্যাংকিং সিস্টেম যখন ইলেকট্রনিক্যালি ছিল না, তখন কিন্তু এটা সম্ভব হয় নাই। সেজন্য অনেক ফাঁকফোকর থাকতো, বিভিন্ন মানে টাকা আছে কি না আছে সেটা কিন্তু ওই অ্যাক্সেসে বোঝার কোনো উপায় ছিল না। বিভিন্ন এক ব্রাঞ্চের টাকা আরেক ব্রাঞ্চের শুরুর দিকে উঠানো যাইতো না, ঠিক আছে, এখানে অনেক সমস্যা থাকতো। তারপরে না হয় আমার আন্তঃ ব্যাংকিং লেনদেন এই বিভিন্ন ইয়েগুলোর মধ্যে এটা অনলাইন বেসড হওয়ার কারণে একদম ইজি হয়ে গেছে। কিন্তু শুরুর দিকে যদি আমরা চিন্তা করি, সেই সিস্টেমটা কিন্তু ছিল না, ব্রাঞ্চ ভিত্তিক ছিল, একদম পুরো ম্যানুয়াল সিস্টেম ছিল। ওকে, তো এইটা আমি তোমাদেরকে এখানে ক্লাস কন্টেন্ট হিসাবে এখানে প্রায় আমরা একটু আলোচনা করব ডিবিএমএস এর কনসেপ্ট নিয়ে, এবং এখানে মোটামুটি আমি সবই তুলে নিয়ে আসছি। এরপরে ডিটেলস আমরা জানার চেষ্টা করব। এটা তিনটা ধাপে আজকে আমরা আলোচনাটা শুনে নেব। একটা হলো থিওরি বেসড, আচ্ছা, এবং একই সাথে এমসিকিউ দেখার চেষ্টা করব, এবং আমরা এসকিউএল বা অনেকে সিকিউএল নাম বলো, যেভাবে বলো না এসকিউএল বা সিকিউএল, এটা কোয়েরিটা এক্সিকিউশনের মাধ্যমে আমরা যে থিওরি এবং এমসিকিউর যে ব্যাপারগুলা তুলে নিয়ে আসব। ওকে, যদি যেটা বললাম সেম জিনিসটাই, ডেটাবেজের যে ডিফিনেশনটা এখানে দিলাম, এই কথাটাই বলা আছে। এবং মজার ব্যাপার হলো এই যে ডেটাগুলা কিভাবে স্টোর হয়, আসলে টেবিল বেসড ডেটাগুলা। আমি যখন টেবিল বলবো, টেবিল মানে কি, আসলে রো এবং কলামের সমন্বয়, তাই না? ডেটাগুলো এরকম ভাবে সুসজ্জিত থাকবে। যখন টেবিল এবং কলামে থাকবে, তার মানে একটা ইন্ডেক্সিং থাকে, ওই ডেটাগুলো সহজে আমরা কিন্তু রিট্রিভ করতে পারি, আচ্ছা, এবং অ্যাক্সেস করতে পারি যে অ্যাক্সেস করা দরকার। এবং পরবর্তীতে আমরা দেখবো যে আসলে আমার এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কি কি ফাংশন রয়েছে। সিম্পল, আমি যে কোনো ডেটাবেসের স্ট্রাকচারটাকে কি করতে পারি, আমরা তৈরি করতে পারি, মডিফাই করতে পারি, ডিলিট করতে পারি, ঠিক আছে। এবং ডেটার যে ম্যানিপুলেশনটা ঘটে, আমরা এই যে একটু আগে বললাম, আমার কোনো ডাটা ইনসার্ট করতে হবে এখানে, নতুন কোনো ডাটা বা কোন ডাটা যেটা আছে সেটা ডাটা আমার আপডেট হচ্ছে। এখন আমার ব্যাংকে আছে 5,000 টাকা, একটু পরে আরো 5,000 টাকা আমি জমা রাখলাম, তার মানে মাসবে আমাকে আপডেট করতে হবে। তারপরে আমার কোনো ডেটা ডিলিট করতে হতে পারে, আর আমার যে কোনো মুহূর্তে ডেটাকে রিট্রিভ করতে হতে পারে। এগুলো সাধারণত এসকিউএল কোয়েরির মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। ওকে, আমার শুধু এগুলো করলে কি হবে না, মাস্ট বি ডাটাকে নিরাপদ রাখতে হবে। আমরা দেখতেছি বিভিন্ন সময় ডেটা নিরাপদ না রাখার কারণে মানে এখানে হ্যাকিং এর ঘটনা ঘটতেছে। আমার আপনার বিভিন্ন সময় বিভিন্ন জনের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, বা আমার যদি বলি সোশ্যাল মিডিয়ার যে এগুলা আছে, এটা তো স্বাভাবিকভাবে আমার যে ডেটাগুলো আছে আমার সোশ্যাল মিডিয়াতে রক্ষিত আছে, তাই না, তাদের সার্ভারে, সেগুলো কিন্তু চুরি হয়ে যাচ্ছে। আবার কোনো প্রতিষ্ঠানের সার্ভারে রক্ষিত ডাটাগুলা অনলাইন বেস, সেগুলা কি হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। তো ডেটার সিকিউরিটি খুব বেশি ইম্পর্টেন্ট, এটার ইন্টিগ্রিটি রক্ষা করা দরকার, তাই না? এখন আমার ডেটার যদি ইন্টিগ্রিটি না থাকে, তাহলে আসলে অ্যাকচুয়াল আগে কি ছিল, বর্তমানে কি আছে, বা ডেটার যদি কোনো রূপ আইসোলেশন বলি বা এগুলো না থাকে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। ডাটার ইন্টিগ্রিটি রক্ষা করার জন্যই কিন্তু আসলে মূলত আমরা পর দেখবো একটু পরেই এসিড প্রপার্টিস এর যে 4টা প্রপার্টিস আছে, এই প্রপার্টিস কে মাস্ট বি মেনেই চলতে হবে: অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন এন্ড ডিউরেবিলিটি, ঠিক আছে। এই 4টা প্রপার্টিস যখন একটা কোনো ডেটাবেস সিস্টেম, ডিবিএমএস সিস্টেম এটাকে মেনে চলে, রুলসটা ব্রেক না ভায়োলেট না করে, তাহলে কিন্তু সুন্দর একটা সিস্টেম আমরা দাঁড় করাতে পারি। আদারওয়াইজ যে কোনো একটা ফিচারের ঘাটতির কারণে বা সমস্যার কারণে তাহলে পুরো ডেটাবেজে একটা হ্যাম্পার হয়ে যায়, সেটা আমরা
বিভিন্ন সময় দেখে থাকি আমাদের ট্রানজেকশনের সময় আমরা এটা লক্ষ্য করি। অনেক সময় তোমরা লক্ষ্য করবা যে আমি ট্রানজেকশন করতেছি বাট ফেল করতেছি, ফেল করার পরে টাকা ঠিক মতো আসতেছে না, জমা হচ্ছে না, বাট আমার ট্রানজেকশন কেটে নিচ্ছে, পরে আমার কি করতে হয়, কল করতে হয় কাস্টমার কেয়ার, তারপর দিচ্ছে। সো এটা কিন্তু এটা হওয়া উচিত ছিল না, বরঞ্চ ফেল হলে সেটা রুল ব্যাক করবে, আগের অবস্থায় ফিরে আসবে, এটা হওয়া উচিত ছিল, এবং সাথে সাথে সেটা কিন্তু আমাদেরকে এখানে কল করতে হচ্ছে, তার মানে এখানে একটু ফাঁক ফোকর রয়ে গেছে, এখানে একটু সমস্যা রয়ে গেছে। এই সমস্যাকে মিট আপ করার জন্য কিন্তু যেহেতু একটা কনকারেন্ট অ্যাক্সেস হবে, একই সাথে সিমালটেনিয়াসলি বহু ইউজার অ্যাক্সেস করবে, আবার একই সাথে আমার যেন কোনো সমস্যা না হয় সে ব্যাপারটাও দেখতে হবে। এই জন্য কনকারেন্ট অ্যাক্সেস মানে কি কন্ট্রোল করতে হবে। সামনে আমরা দেখব, এখানে অটোমেটিক চলে আসছে কনকারেন্সি অ্যান্ড কন্ট্রোল, যে আমার মাল্টিপল ইউজার কি করবে, যে সিমালটেনিয়াসলি যে অ্যাক্সেস করবে সেগুলো ম্যানেজ করতে হবে, কিসের জন্য, প্রিভেন্ট কনফ্লিক্ট, কোনো কনফ্লিক্ট না হয়। এখন আমি আমার এসএসসি রেজাল্ট, ইন্টারমিডিয়েটের রেজাল্ট, এগুলো কিন্তু সহজেই আমি আমার ডেটাবেজে রক্ষিত যে বিভিন্ন শিক্ষা বোর্ডের যে ডেটাবেজে রক্ষিত, সেখান থেকে আমরা ইজিলি দেখতে পারি, ঠিক আছে। এবং একই রেজাল্ট, আমার রেজাল্ট যদি এখন 1000 1 লক্ষ মানুষ বিভিন্ন সাইট থেকে, বিভিন্ন জায়গা থেকে একই সাথে অ্যাক্সেস করে, মানে দেখার চেষ্টা করে, কোনো সমস্যা আছে না, তাহলে সেটাও কোনো সমস্যা নেই। কিন্তু যে কোনো কনফ্লিক্ট হওয়া যাবে না, এই কনফ্লিক্টটাকে প্রিভেন্ট করতে হবে। এবং মাস্ট বি, এখন একটা যে কোনো ডেটার সমস্যা হয়ে যেতে পারে, ডেটা ফেলিয়ার হয়েছে, সিস্টেম হয়েছে, তার মানে কি করতে হবে, মাস্ট বি ব্যাক আপ করতে হবে, এবং পুনরায় ফিরে আগের অবস্থায় করার জন্য অবশ্যই রিকভারি একটা প্রসেস থাকতে হবে। ওকে, আমরা যদি কি কম্পোনেন্ট দিতে তাকাই, তাহলে কিন্তু এটা অটোমেটিক চলে আসছে, আমাদের যে ডেটাবেজের যে ইঞ্জিনটা আছে, ঠিক আছে। আমরা বিভিন্ন দেখব, বিভিন্ন, যেমন মাইসিকিউএল, তারপরে এসকিউএল সার্ভার, ওরাকল, অনেকগুলা সিস্টেমের সাথে আমরা পরিচিত, অনেকে বিভিন্ন সিস্টেমে কাজ করেছে, অথবা অনেকে বাস্তবভিত্তিক বা প্রফেশনালি কাজ করতেছে অনেকেই। তোমরা এই ব্যাপারগুলো আরো ভালো জানবে, যে আমার বিভিন্ন প্ল্যাটফর্ম অলরেডি এখানে ক্রিয়েট করা আছে, ছোট বড় অনেক প্ল্যাটফর্ম আছে, এক এক প্ল্যাটফর্মে এক এক রকম ফিচার আছে। তো সেগুলো নিয়ে আমরা যাব না। তো আমরা আমাদের যে বিভিন্ন ডাটাবেস ইঞ্জিনগুলো আছে, ঠিক আছে, যে কোয়েরি কি করার জন্য, আমাদের যে কোয়েরি প্রসেস করার জন্য এবং ডাটা ম্যানেজ করার জন্য বিভিন্ন রকম স্কিম আদার করানো আছে, ঠিক আছে। যেটাগুলা কিভাবে লজিক্যাল যে স্ট্রাকচার আছে, আসলে কিভাবে ডাটাগুলো অর্গানাইজড হবে, এটাই যেরকম এটা আছে স্কিমা, মানে কাঠামো দাঁড় করানো আছে, কিভাবে ডাটাগুলা এই ম্যানেজ হবে, অর্গানাইজড অবস্থা থাকবে আমার টেবিলে, সেই ব্যাপারগুলা স্কিমাতে নির্ধারণ করা হয়। আচ্ছা, তো এই পোর্শনগুলো আসলে আমাদের, যদি আমি বলি কি কম্পোনেন্ট, আমি পুরো ওভারভিউ করে যাচ্ছি, আমাদের একদম সহজ হয়ে যাবে আমাদের জন্য। ওকে, এরপর যদি আমরা বলি যে আমার বিভিন্ন ধরনের ডিবিএমএসটা আমরা দেখতে পাই, তারপর রিলেশনাল ডাটাবেস যেটা আরডিবিএমএস, যেটা এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। আমি ওই অলরেডি বলে ফেলছি যে আমরা মাইসিকিউএল, তারপরে ওরাকল ইত্যাদি ইত্যাদি যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করি, সেগুলো সবই আসলে আরডিবিএমএস, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তারপর আমরা একদম লাইভ, বিশেষ করে অ্যাজ ভিত্তিক যেগুলো কাজ করা হয়, মঙ্গোডিবি নিয়ে অনেকেই কাজ করছে, ঠিক আছে, খুব জনপ্রিয়, ঠিক আছে। তারপরে ক্যাসান্ড্রা। তো এই সব, এটা হলো নোসিকিউএল ডিবিএমএস। এটা কি করে, যে আনস্ট্রাকচার যে আছে বা সেমি স্ট্রাকচার ডেটাগুলো নিয়ে কাজ করার জন্য এটা সাধারণত এটা ব্যবহার করা হয়। আর ফুললি স্ট্রাকচার কিন্তু মাস্ট বি টেবিল ভিত্তিক আরডিবিএমএস, মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে হায়ারার্কিক্যাল ট্রি ভিত্তিক, এটা হলো ট্রি স্ট্রাকচার ফলো করে। আইবিএম এর আইএমএস যে সফটওয়্যারটা আছে, সেটা তোমরা যদি কেউ কাজ করে থাকো সেটা এখানে দেখবা। এবং নেটওয়ার্ক ভিত্তিক হয় এবং অবজেক্ট ওরিয়েন্টেড হয়, অবজেক্ট ডাটাবেস। ওকে, তো বেশিরভাগ এখানে আসে দুইটা, এই তিনটাই বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে আরডিএমএস এবং হায়ারার্কিক্যাল বা ট্রি ভিত্তিক যে ডিবি ডাটাবেসটা আছে, সেটা নিয়ে আসলে এমসিকিউ চলে আসে। ওকে, আমি যেটা বলবো চলে আসে বা কোনো মার্কিং করব, সেটা তোমরা একটু নোট ডাউন করার চেষ্টা করবো, তাহলে আরো সহজ হবে যখন আমরা এমসিকিউতে বা অনেকগুলো গুরুত্ব দিব, সেগুলোতে এমনি চলে আসবে। ওকে,
সেম এটার উপর ভিত্তি করে আমার ডাটা মডেলগুলো দাঁড় করানো আছে, একই জিনিস, ওইটারই পরিপূরক, এটা নিয়ে আর কোনো কথা বলবো না আমি। এখন আমার বিভিন্ন রকম, এই যে সাপোজ এখানে আছে, আমি একটা দেই, সাপোজ স্টুডেন্ট আইডি, তার নাম, রোল, সাপোজ ডিপার্টমেন্ট। আচ্ছা, একটু স্পষ্ট করে লিখি যাতে সবার সুবিধা হয়। সাপোজ এরকম আছে, স্টুডেন্ট আইডি, নেম, ডিপার্টমেন্ট, ইত্যাদি ইত্যাদি এরকম আছে। সাপোজ 01, 02, 03, ইত্যাদিতে অনেক কিছু আছে। এখন এখানে স্টুডেন্ট আইডি কিন্তু ইউনিক, নাম কিন্তু আর ইউনিক না। রহিম 10 জনের নাম রহিম হতে পারে, রহিম হতে পারে, ঠিক আছে, একই ডিপার্টমেন্টে পড়তে পারে, এটা নিয়ে কোনো ডাউট নাই। এরকম স্বাভাবিকভাবে হয়, একটা ক্লাসে একই নামে 3-4 জন থাকতে পারে, তাদের ডিপার্টমেন্টও সেম থাকতে পারে, এবং ইভেন কি বাবার নামও সেম হতে পারে, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট স্টুডেন্ট আইডি কিন্তু কখনো সেম হবে না। তো আমি যদি বলি যে এই এখন ইউনিক ভাবে আমি যে কোনো ইনফরমেশনকে, যে কোনো রেকর্ডকে আমি আসলে খুব সহজে রিট্রিভ করতে চাই, খুঁজে বের করতে চাই, তাহলে যে কিটা ব্যবহার করা হয় সেটা হলো প্রাইমারি কি। ঠিক আছে, প্রাইমারি কিন্তু কি নাল হওয়া যাবে না। আমি আর সামনে দেখব যে প্রাইমারি কি 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 ফিচার আছে বা কি আছে। তবে এখানে অনেকেই কনফিউজড হয়ে যাও যে আসলে কয়েকটা টার্মের ক্ষেত্রে, আমি টার্মগুলো একটু বলে দিই। যেমন ওকে, এখানে যদি দেখো এইটাতে জায়গা নিচ্ছি। ওকে, সাপোজ রোল, নেম এবং ডিপার্টমেন্ট। 101, 102, এ, বি, সায়েন্স, সায়েন্স। ওকে, 103, 104, সি, ডি নাম দিলাম, এটা বিজনেস স্টাডিজ, বিজনেস স্টাডিজ সাপোজ। এখন এই যে টোটালটা, এটা হলো এন্টিটি, টেবিলটাকে আমরা আসলে এন্টিটি হিসেবেই বলবো। আমরা টেবিলটা কি হিসেবে পরিচিত, এটা টেবিলটা রো এবং কলামের সমন্বয়ে কিন্তু টেবিল গঠিত হয়, যে কোনো টেবিল। এখন এই রোটা, প্রতিটা রো মানে হলো যে কোনো রেকর্ড থাকে, রেকর্ড বলে, অথবা টাপল, অনেকে টাপল বলে এটা। এখন এইখানে যে কলামটা আছে, এই কলামগুলোই আমরা এই টেবিলের অ্যাট্রিবিউট হিসেবে বিবেচিত হবে। এবং এই যে ভ্যালু আছে 101, ডি 103, সাপোজ এই এই সায়েন্স, বিজনেস স্টাডিজ ইত্যাদি, এগুলো হলো অ্যাট্রিবিউটের ভ্যালু, যাতে কারো কোনো সমস্যা না হয়। সামনে এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হবে। ওকে, তাহলে আমার এন্টিটি এরকম একই রকম যদি টেবিল সেট থাকে, সেগুলোকে বলে এন্টিটি সেট, আমরা সামনে আরো দেখব। তো এইখানে ইনশাল্লাহ এটা নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। ওকে, আমরা এরপরে এরকম বিভিন্ন রকম কি দেখবো, প্রাইমারি কি, ফরেন কি, ক্যান্ডিডেট কি, কম্পোজিট কি বা সুপার কি। তো একই রকম যদি এখন স্বাভাবিক প্রাইমারি কি নিয়ে থাকে, দুই বা ততোধিক কি নিয়ে গঠিত হতে পারে, সেটা কম্পোজিট কি আকারে দেখবো বা ক্যান্ডিডেট কি আকারে দেখবো। এবং একই রকম টেবিল, সাপোজ এরকম দুটা টেবিল আছে, একটা রোল আছে, স্টুডেন্ট আইডি আছে, আরেকটা জায়গায় সাপোজ এরকম থাকতে পারতো, স্টুডেন্ট আইডির সাথে তার মোবাইল নাম্বার, কথার কথা। এখন একই রকম এক মোবাইল নাম্বার তো দুজনের থাকবে না, বা এনআইডি, সাপোজ এনআইডি বা বার্থ সার্টিফিকেট। এখন সবার এনআইডি অবশ্য মাস্ট বিভিন্ন, কিন্তু এই টেবিলের প্রাইমারি কি, সাপোজ এইটা এই স্টুডেন্ট আইডি, কিন্তু এটা দ্বিতীয় টেবিল, এটা আমার স্টুডেন্ট ইনফরমেশন টেবিল, ইনফো টেবিল। সাপোজ এটা হলো রেজাল্ট, সাপোজ রেজাল্ট শিট তৈরি করব, রেজাল্টে কত মার্ক পাইছে ইত্যাদি ইত্যাদি, সাবজেক্ট ওয়াইজ মার্ক পাইছে এটা দেখবো। তো এখানে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের স্টুডেন্ট আইডি হলো কি, আমার স্টুডেন্ট আইডিটা কিন্তু প্রাইমারি কি, বাট এই টেবিলের সাপোজ প্রাইমারি কি হিসাবে এটা যদি ডিফাইন করা থাকে, এটা প্রাইমারি কি। তাহলে এক টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলের যদি রেফারেন্স হিসেবে কাজ করে, সেটাই হলো আমার আসলে ফরেন কি। ঠিক আছে, আচ্ছা।
এরপরে আমরা দেখব নর্মালাইজেশন, খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমার ডেটাতে অনেক রিডান্ডেন্সি থাকে। এই রিডান্ডেন্সি গুলাকে কি করতে হবে, ইলিমিনেট করতে হবে, মাস্ট বি। এবং যখন ইলিমিনেট না করতে পারবো তার মানে ইন্টিগ্রিটিটা কি এনশিওর করা যাবে না। এই জন্য ইন্টিগ্রিটিটাকে এনশিওর করা এবং রিডান্ডেন্সিটাকে ইলিমিনেট করা আসলে আমার মূল উদ্দেশ্য। এই জন্যই নর্মালাইজেশন করা হয়, সিম্পল, এক কথাই শেষ। তার মানে এখানে 4 ধরনের নর্মালাইজেশন আমরা দেখব। একটা হলো ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম এবং বিসিএনএফ। এটা বয়েস কোড, এই ভদ্রলোক এই নর্মাল ফর্মটা ডিজাইন করছেন, বিধে ওনার নামকরণ করা হয়েছে, ঠিক আছে। এটা আসলে আর কিছুই না, এই থার্ড ভার্সনেরই একটা পরবর্তীতে একটা রূপ। ওকে, তো যদি প্রথম নরমাল ফর্মে আমরা দেখব যে আসলে রিপিটেন্ডিং গ্রুপগুলোকে কিভাবে এলিমিনেট করা হয় এবং পার্শিয়াল ডিপেন্ডেন্সিকে করা হবে সেকেন্ড নরমাল ফর্মে। এবং থার্ডলি আসলে নন কি অ্যাট্রিবিউট যেগুলো আছে আসলে এই বিশেষ করে প্রাইমারি কির উপর ডিপেন্ড করে, সেগুলোকে আমরা মানে ওই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি যেগুলো আছে সেগুলোকে একবারে রিমুভ করে ফেলবো। ওকে, সেটা আমরা টেবিলের মাধ্যমে দেখব। আমি পুরো ওভারভিউ করতেছি, একটু পরে তোমরা এই মূল পড়ায় চলে যাবে। আসলে এটা পড়তে গিয়েই আমাদের ইনশাল্লাহ 70 থেকে 80% কভার হয়ে যাবে এখনই। এরপরে আমরা যদি এসকিউএল এর ঘটনা দেখি, এসকিউএল স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা অলরেডি এসকিউএল সার্ভার, মাইএসকিউএল বা ওরাকল যেভাবে বলি না কেন, যে আরডিবিএমএস গুলা আছে সেগুলার সাথে ইন্টারঅ্যাক্টিং কি করে, এই এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজটা একটা কাজ করে। সেখানে এইটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ডিডিএল, ডিএমএল, ডিসিএল, টিসিএল এগুলো কি আসলে। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এখানে সিম্পল যে ডেটাবেজের যে স্ট্রাকচারটা আছে সেটা করে। এখানে কি কমান্ড ব্যবহার করা হয়, ক্রিয়েট, অল্টার, ড্রপ ইত্যাদি কমান্ড ব্যবহার করা হয়, সিম্পল। এবং যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে আমরা ম্যানেজ করার জন্য, যে আমি ডেটা যে কোন ডাটা ইনসার্ট করব, ডাটাকে আপডেট করব কিংবা ডিলিট করব, এবং সিলেক্ট কোন রোকে সিলেক্ট করো, কোন কলামকে সিলেক্ট করো, সেই কলামগুলো সিলেক্ট করব। তো সেটা হলো আমার ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। একটা আছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এখন ডিফাইনও করা শেষ হয়ে গেছে, ম্যানেজ করতেছি, বাট অবশ্যই মাস্ট বি। আমি বলছিলাম যে ডাটাকে যদি কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু আসলে মূল ডাটার কনসিস্টেন্সি নষ্ট হয়ে যাবে। তাও সেক্ষেত্রে আমার যে কোনো গ্র্যান্ট বা রিভোক এগুলো ব্যবহার করা হয়। এবং ট্রানজেকশন যে কন্ট্রোল, আমরা লাইভ ট্রানজেকশন দিয়ে উদাহরণ দিলাম যে আমার কমিট হ্যাঁ সম্পাদিত হয়ে গেছে অলরেডি, ফাইন, না হলে আমার রোল ব্যাক করবে, আমার আগের অবস্থায় ফিরে আসবে। এই ব্যাপারগুলো এই কমান্ডের যদি কয়েকটা কমান্ড জানি তাহলে আমাদের জন্য যথেষ্ট। এবং নাম দেখে বুঝতে পারতেছি আমরা কোনটাতে কোন কমান্ডটা ব্যবহার করব। যেটা বলতেছিলাম তোমাদের অলরেডি অ্যাসিড প্রপার্টিজ নিয়ে আলোচনা করে ফেলছি, তা আবার বলি। আসলে 4টা প্রপার্টিজ মাস্ট বি আমাকে ফলো করতে হবে, তাহলে একটা একদম আদর্শ ডিবিএমএস সিস্টেম গড়ে তোলা সম্ভব। কোনো একটা ঘাটতি হলে কিন্তু এটা সম্ভব না। তার মধ্যে অ্যাসিড প্রপার্টিজ বল, অ্যাটমিসিটি, consistency, in isolation and durability। তো এই কনসেপ্ট কিভাবে কাজ করে, যতগুলো আমার একটা ট্রানজেকশনে যতগুলো অপারেশন হয়, একটা ট্রানজেকশনে সকল অপারেশন কমপ্লিট করতে হবে, এনশিওর এটা যে কমপ্লিট হয়েছে কিনা এটা এনশিওর করতে হবে, এটা আমি অ্যাটমিসিটি। আর কনসিস্টেন্সিটা কি, যে হ্যাঁ একটা ডাটাবেস কি করবে, একটা ট্রানজেকশনের পরে আবার এটা ভ্যালিড স্টেটে চলে আসবে। যদি ভ্যালিড স্টেটে না আসে, এখন আমি বিকাশ থেকে ট্রানজেকশন করে ফেলছি 1000 টাকা, আমি সেন্ড মানি করছি, এখন যদি এটা ভ্যালিড স্টেটে না আসে তাহলে কিন্তু আমার কত টাকা আছে বা কত টাকা ট্রানজেকশন হলো, ওই পয়েন্টে যাকে পাঠাইলাম প্রাপক তার স্টেটটা আরক্ষণে তো ট্রানজেকশনটা হয়েছে, যেখানে এই আপডেটটা হচ্ছে, তাহলে কিন্তু আমার ডাটা কনসিস্টেন্সি বজায় থাকবে না। এটা মাস্ট বি। এই জন্য আমার কি করতে হবে, ডাটাবেসটাকে ভ্যালিড স্টেটে নিয়ে আসতে হবে। এরপরে যদি বলি আইসোলেশন, যে আমার যতগুলো ট্রানজেকশন হইতেছে সবগুলো ট্রানজেকশন হতে হবে কি ইন্ডিপেন্ডেন্টলি, সিম্পল। ট্রানজেকশন আর এক্সিকিউটেড ইন্ডিপেন্ডেন্টলি অফ ওয়ান অ্যানাদার। ওকে, ডিউরেবিলিটি, আমি এখন সব ধরনের ট্রানজেকশন আমার হয়ে গেছে, তার মানে পার্মানেন্টলি আমাকে সেভ অবস্থায় নিয়ে আসতে হবে।
অবশ্যই যদি সেই অবস্থায় না নিয়ে আসে এটার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং এটা আমরা মূলই পাবো না। এই জন্য আমার যে কমিটেড যে ট্রানজাকশন গুলো হয়ে গেছে সেগুলোকে আমাকে করতে হবে পার্মানেন্টলি সেভ করতে হবে। এর পরের পোর্শনটা আমরা আমাদের সিলেবাসে আমরা দেখছি ইন্ডেক্সিং। খুব আমরা বইয়ের ক্ষেত্রে যদি বলি আমাদের যে কোনো বইয়ের ইন্ডেক্স থাকে, তাই না? সূচিপত্র যদি বলি আমরা সিম্পল, সূচিপত্র কেন ব্যবহার করা হয়? এই সূচিপত্র ধরেই কিন্তু আমরা কোন অধ্যায়ে আছে, এই অধ্যায়ের কোন কোন টপিক আছে, ওই টপিক কত নম্বর পৃষ্ঠায় আছে, এটা কিন্তু আমরা নর্মাল সবাই সেই পড়া যখন শিখেছি বই আমরা পড়া শুরু হয়েছে ওখান থেকে আমরা ইন্ডেক্স বা সূচিপত্র কিন্তু আমরা দেখা শুরু করছি সেম ধারণা ডাটাবেজের ক্ষেত্রেও। তার মানে এখান থেকে বুঝতে পারতেছি বইয়ের ক্ষেত্রে সূচিপত্র আমি কেন দেখি, খুব দ্রুত আমার ওই অধ্যায়ে যাইতে, খুব দ্রুত টপিকটা খুঁজে বের করতে, ইত্যাদি ইত্যাদি। সেম ঘটনা ডাটাবেজের যে ডেটাগুলো আছে, হিউজ পরিমাণ ডাটাবেজ, এখন হিউজ পরিমাণ ডাটা এখানে ডাটাবেজে সংরক্ষিত আছে, ডেটাগুলো খুব দ্রুত আমি কি করতে চাই, রিট্রিভ করতে চাই খুব স্পিডি। কারণ যত বেশি সময় লাগবে তত বেশি আমার খরচ বাড়বে, মেইনটেন্যান্স কস্ট বাড়বে, তারপরে এটার সমস্যা তৈরি হবে, ডেটাবেসটা এরকম আদর্শ হবে না, তাই না? তার মানে সময়টাকে কমাইতে হবে, আবার এফিশিয়েন্টলি ডেটাটা চমৎকার ভাবে রিট্রিভ হতে হবে। সো এইটা বলছে যে ইমপ্রুভ দ্য লিমিট স্পিড কার ডেটা রিট্রিভালের, এইটা হলো মূল থিম। ঠিক আছে, এটা বিভিন্ন রকম হতে পারে, প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে, ক্লাস্টার নন ক্লাস্টার, এটা বিভিন্ন রকম হতে পারে। ওকে, এরপরে যদি আমি দেখি কনকারেন্সি কন্ট্রোল, আমার এখন মাল্টিপল অ্যাক্সেস তো আমার দিতেই হবে, মাল্টিপল ইউজার অ্যাক্সেস করতেছে, আমার একটা ডাটাবেসে হিট করতেছে, সেগুলো যদি আমি কন্ট্রোল না করতে পারি তাহলে তো আমার কি অবস্থা হয়ে যেতে পারে, লক মানে ডেড লক অবস্থায় চলে যেতে পারে, টাইম স্ট্যাম্পিং একটা অবস্থা, লকিং একটা ব্যবস্থা, এরকম বিভিন্ন অবস্থা মাধ্যমে আমার কন্ট্রোল করতে হয়। যেমন আমার কোনো যদি ট্রানজাকশন হচ্ছে, ডিউরিং ট্রানজাকশন, সেক্ষেত্রে আমার অ্যাক্সেসটাকে রেস্ট্রিক্ট করে দিতে হবে, এটাকে বলা হয় লকিং। ওকে, একটা অর্ডার ট্রানজাকশনের সময় এই যে টাইম স্ট্যাম্প ব্যবহার করা হয়। তারপরে যখন একটা ট্রানজাকশন আরেকটার জন্য ওয়েট করে, মানে হোয়েন অকার্স, এটা কখন ঘটে, ডেডলক অবস্থা আমরা জানি, এটা অপারেটিং সিস্টেম আমরা জানি যখন এরকম মাল্টিপল অ্যাক্সেস গুলা হয় তখন সে কম্পিউটার বুঝতে পারে না, যেটা অচল অবস্থায় চলে যাওয়া, তাই না? অপারেটিং সিস্টেম বুঝতে পারে না কোন কাজটা আগে করবে কি করবে, একটা যে অচল অবস্থার সৃষ্টি হয়, এই অচল অবস্থাকে বলি আমরা ডেডলক। তো এখানে যখন একটা আটটার জন্য ওয়েট করে এবং সেই অবস্থাটা যেটা সৃষ্টি হয় সেই অবস্থাটা হলো ডেডলক। তো যাই হোক, তো এটাকে রিকভারি করা যায়, রিকভারি করার জন্য আরো অনেকগুলো প্রসেস আছে। এটা হলো আমাদের কনকারেন্সি কন্ট্রোলের, এটুকু দেখলেই চলবে, আর কিছু লাগবে না। আর ডেটা ইন্টিগ্রিটি অলরেডি আমরা বলে ফেলছি কথার মাধ্যমে যে ডাটার ইন্টিগ্রিটি রক্ষা করতে হবে, যে ইন্টিগ্রিটি, কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। যদি এখন ডুপ্লিকেট ভ্যালু থাকে একই রকম তাহলে কিন্তু সেখানে সমস্যা তৈরি হবে। যখন আমি সার্চ করবো, রিট্রিভ করবো ডাটা, মানে একই ডাটা দুইবার অধিক দেখাবে, তাহলে তো কিন্তু আমার আসলে সমস্যা হবে, তাই না? আচ্ছা, এবং কোন প্রাইমারি কি নাল প্রাইমারি কি থাকা যাবে না। তারপরে রেফারেন্সিয়াল যেটা ইন্টিগ্রিটি, যে ফরেন কি মাস্ট ম্যাচ, অবশ্যই ম্যাচ করতে হবে কি একটা ভ্যালিড প্রাইমারি কি আর ইনাম। তো এরপরে ডোমেইন ইন্টিগ্রিটি, ডাটা ভ্যালুস মাস্ট কনফার্ম করতে হবে টু ডিফাইন ফরম্যাটস অর রুলস। কারণ ডেটার ইন্টিগ্রিটি যদি আমি বজায় না রাখতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নাই। ঠিক আছে, ডাটা ওখানে তো বজায় রাখতেই হবে আমাকে। এবং এটা নিয়ে বলে ফেলছি, এটা আর বলবো না, ব্যাকআপ রিকভারি প্রসেস, এটা নিয়ে আমরা আলোচনার মাধ্যমে বুঝে ফেলছি আমার আসলে কি কি সুবিধা হতে পারে, কি কি অসুবিধা হতে পারে, বা চ্যালেঞ্জ গুলা কি কি আছে আমরা বুঝে বলছি। যেখানে এত বেশি সুবিধা তার মানে কস্টিংটাও বাড়বে, তাই না, কমপ্লিজিটিটাও বাড়বে। তারপরে সেটা পারফরমেন্স ওভারহেড কি ফর স্মল সিস্টেম, যেমন ছোট সিস্টেমে সেটা হাতে ম্যানুয়ালি করা যায়, কিন্তু বড় সিস্টেমের জন্য যে এটা কি করা যায় সমস্যার কারণ। এগুলা মূলত সুবিধাই বেশি, বাট এখানে কিছু চ্যালেঞ্জ বা মানে চ্যালেঞ্জ রয়েছে, আমি এটাকে প্রতিবন্ধকতা বলতে নারাজ। চ্যালেঞ্জ রয়েছে, চ্যালেঞ্জ গুলোকে ওভারকাম করলে সবগুলো আমাদের সুবিধা হিসেবে দাঁড় করানো সম্ভব, যেটা আমি অলরেডি বলে ফেলছি। দেখো তাই হয়েছে এখানে। ওকে, না হলে তো যদি ম্যানুয়াল করে এটা তো সম্ভব না, তাই না? ওকে, আমরা আমাদের পুরো ওভারভিউ হয়ে গেছে, আমরা এই জিনিসটা এখন শুধু টেনে যাই তাহলে তোমাদের জন্য সহজ হবে। ওকে,
এরপরে আসছে ইআর মডেল, এন্টিটি রিলেশনশিপ মডেল। এটা এন্টিটি যদি আমরা দেখবো স্ট্রং এন্টিটি হতে পারে, উইক এন্টিটি, এবং তার অ্যাট্রিবিউট আমরা আবার বলছি এখানে কলাম বলবো না, অ্যাট্রিবিউট বলবো, এন্টিটি টেবিল বলবো না, এন্টিটি বলবো, তাই না? তো কি অ্যাট্রিবিউট হতে পারে? কম্পোজিট, মাল্টিভ্যালুড এবং ডিরাইভড। এবং কি কি তার রিলেশনশিপটা? চার ধরনের। একটা হলো ওয়ান টু ওয়ান, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে, মানে ওয়ান টু ম্যানি, ম্যানি টু ওয়ান, ম্যানি টু ম্যানি। চলো আমরা টেবিলের মাধ্যমে আমরা এইটা পুরোটা ওভারভিউ করার চেষ্টা করি। ওকে, কেন এটা ব্যবহার করা হয়? এটা একদমই সিম্পল, যে এই ইয়ার ডায়াগ্রামটা কেন রিপ্রেজেন্ট করি আমি, মানে এটা কি রিপ্রেজেন্ট করে, যে ইয়ার মডেল, একটা ডাটাবেজের ইয়ার মডেলটা সিম্পল, যে কনভার্ট করবে কোথায়? রিলেশন, মানে টেবিলে কনভার্ট করবে, যে মানে ইয়ার মডেলটা যেটা, যে মডেলটা যার কারণে ইজিলি আমার কনভার্ট করা সম্ভব হয়, এই জন্য আসলে ইজি ইয়ার ডায়াগ্রামটা আমরা উপস্থাপন করি। ঠিক আছে, এখানে আগে তোমাদের উপস্থাপনের পূর্বে অবশ্যই কি কি সিম্বল ব্যবহার করতে হবে সেটা আমাদের জানতে হবে। এটা খুব সম্ভবত, হ্যাঁ, প্রোগ্রামিং এর সময় আমরা কিছু সিম্বল দেখেছিলাম যখন আমরা ফ্লোচার্ট ড্র করি, ফ্লোচার্ট অঙ্কনের সময় কিছু, এবং তার কিছু মিনিং ছিল, কোন অ্যালগরিদমের কোন কোন ধাপে কোনটা ব্যবহার করতে পারবো, ওটা ফ্লোচার্ট চিত্রের মাধ্যমে যখন উপস্থাপন করি কিছু ব্যবহার করতাম। এখানেও সেম কিছু সিম্বল ব্যবহার করতে হবে, এবং সিম্বলগুলো কি রিপ্রেজেন্ট করে, এটা এখান থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ওকে, এখানে দেখো রেক্টেঙ্গল, রেক্টেঙ্গল কি করে? ইয়ার মডেলের এন্টিটিগুলোকে রিপ্রেজেন্ট করে। ইলিপস, ইলিপসটা কি করবে? অ্যাট্রিবিউটকে রিপ্রেজেন্ট করবে। ডায়মন্ড সিম্বল রিলেশনশিপকে মেনটেন করবে। আর ওই ক্ষেত্রে ডায়মন্ড কি ছিল মনে আছে তোমাদের নিশ্চয়? ডায়মন্ড ছিল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। ওইদিকে ইলিপস ছিল হলো কি? শুরু এবং শেষ, স্টার্ট এন্ডিং কম্বিনেশনের জন্য। নর্মাল প্রসেসের জন্য ছিল আমার রেক্টেঙ্গেল। ওই প্রোগ্রামিং কথা বলতেছি, মানে ফ্লো চার্টের কথা বলতেছি। এটার সাথে আবার এর সাথে মিলিয়ে ফেলো না, এটা ভালো করে দেখতে হবে। আচ্ছা, তো এখানে যে অ্যাট্রিবিউটস টু এন্টিটি বা এন্টিটিজের সেটগুলোর মধ্যে আলাদা রিলেশনশিপ এর যে টাইপগুলোর মধ্যে ই করার জন্য, সংযোগ স্থাপনের জন্য আমরা কি করি? লাইন ব্যবহার করি। ওক্ষেত্রে আমরা বিভিন্ন রকম চারটা অ্যারো ব্যবহার করতাম, তোমাদের মনে আছে। আর ডাবল ইলিপসটা মাল্টি ভ্যালুড যে অ্যাট্রিবিউটগুলো আছে সেক্ষেত্রে ব্যবহার করব, এবং উইক এন্টিটির ক্ষেত্রে আমরা ডাবল রেক্টেঙ্গেল ব্যবহার করব। আচ্ছা, প্রশ্ন চলে আসছে যে স্ট্রং এন্টিটি কি বা উইক এন্টিটি কি, সেটা আমরা একটু দেখে নিই। ওকে, এই একই জিনিস, যেটা আমি অলরেডি বলে ফেলছি, এটা আমি আর বলতেছি না। আচ্ছা, তো আমি এখানে যদি বলি স্টুডেন্ট নামে একটা টেবিল খুব সিম্পল, স্টুডেন্ট নামে একটা টেবিল আছে। ওকে, এই টেবিলটা টেবিলটাতে বিভিন্ন, সাপোজ রোল নেম, ডিপার্টমেন্ট, ফাদার্স নেম, মাদার্স নেম ইত্যাদি ইত্যাদি অনেক তথ্য থাকে। তো কি অ্যাট্রিবিউট, এখানে রোল নম্বরটাকে আমরা কি অ্যাট্রিবিউট বলতে পারি, জাস্ট আমি দেখাচ্ছি। ওকে, এখন সাপোজ আমার ক্লাসে, তোমাদের ক্লাসে একজনকে খুঁজতে আসলো, তার রোল নম্বর জানা না কেউ, কিন্তু আদার্স অ্যাট্রিবিউট দ্বারা কিন্তু তাকে ফাইন্ড আউট করা যায়, যেমন তার স্টেট কি, তার সিটি স্টেট, সে তার দেশ বা ইত্যাদি ইত্যাদি। তার মানে অ্যাড্রেসিং যদি আমি চিন্তা করি, কম্পোজিট অ্যাট্রিবিউট এটা বলে, অ্যাড্রেসটাই হবে এরকম চারটা বিভিন্ন ভাগে বিভক্ত। ওকে, আচ্ছা, এখানে ফোন নাম্বার, এখন একটা এন্টিটির মধ্যে বিভিন্ন মাল্টিপল ফোন নাম্বার থাকতে পারে। যেমন তোমার দুটো মোবাইল নাম্বার আছে, একটা সাপোজ জিপি, একটা টেলিটক। ওকে, তো এই কথাটা বলছে একটা অ্যাট্রিবিউট কি করে মোর দেন ওয়ান ভ্যালু অফ গিভেন এটি, একটি যদি একাধিক ভ্যালু করে সেটা হলো মাল্টিপিউট অ্যাট্রিবিউট। তার মানে ফোন নাম্বার একের অধিক থাকতে পারে। আচ্ছা,
আম, এটা আমি যাচ্ছি না, এগুলা দরকার নেই। আমরা সরাসরি রিলেশনশিপ টাইপে যাব, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে আমি তোমাদের বোঝার জন্য একটু জাস্ট দিয়ে রাখছি, এগুলা এতটা ইয়ের দরকার নেই। এখানে আমি দেখতে পাচ্ছি স্টুডেন্ট নামে একটা টেবিল আছে, সিম্পল টেবিলের কথা চিন্তা করো, কোর্স নামে একটা টেবিল। এখন স্টুডেন্টরা আমার বিভিন্ন কোর্সে কি করবে, এনরোল করবে। আচ্ছা, তো এনরোল করার জন্য আমি আমার সিম্বলের সাথে কিন্তু মিল আছে, মাত্র যে সিম্বলটা শিখছে। এখন সেটা যে এনরোল হবে, এই এনরোলের প্রক্রিয়া কিভাবে এনরোল হবে, এটার কতগুলো অবজেক্টের সাথে এটা কতগুলো অবজেক্ট কিভাবে কানেক্টেড থাকবে, সে যে রিলেশনশিপের মাধ্যমে দেখানো সেটা হলো রিলেশনশিপ সেট। এটা 4 ভাবে হয়, 1 to 1, 1 to many। যদি এই প্রথম অংশটা একটা টেবিল চিন্তা করো, পরের অংশটা আরেকটা টেবিল চিন্তা করো, একদম সহজ হয়ে যাবে। many to 1 and many to many। ওকে, আমরা সরাসরি দেখে যাই, দেখি। একদম সিম্পল, ইউনারি বাইনারি দরকার নাই, একক রিলেশন ইউনারি। এইখান থেকে আমরা দেখব। ওকে, আমরা যদি দেখি এ টেবিল একটা বি টেবিল, দুটো টেবিল আছে এখানে। এই টেবিলের এই অ্যাট্রিবিউটের সাথে অ্যাট্রিবিউট গুলাকে 1 2 3 4 এখানে বিভিন্ন কিছু আরো কিছু তোমার মতো করে তুমি ডিজাইন করবা, সিম্পল সোজা কথা। এখানকার এ টেবিলের একটা অ্যাট্রিবিউটের সাথে বি টেবিলের একটা অ্যাট্রিবিউট, আদার্স অন্য কোনো না কিন্তু, তাহলে যে রিলেশনশিপটা হয় সেটা হলো 1 to 1, সিম্পল। তার মানে বুঝতে পারতেছি এটা প্রথম টেবিল, দ্বিতীয় টেবিল। তার মানে একটা টেবিলের একটা অ্যাট্রিবিউটের সাথে ওই টেবিলের একটা অ্যাট্রিবিউটের কি হবে, সংযোগ ঘটবে, সেটা হলো আমার 1 to 1। এরপরে যদি আমি আসি, যেমন সার্জন ডিপার্টমেন্টের একটা ইয়ের সাথে আমার মাল্টিপল ডক্টর এখানে এঙ্গেজ হতে পারে। সার্জন ডিপার্টমেন্ট হ্যাজ ডক্টর, কতগুলো মাল্টিপল ডক্টর, তাই না? তো স্বাভাবিকভাবে একটা ডক্টর থাকে না, 5 জন 7 জন 10 জন নিয়ে একটা টিম গঠন করা হয়েছে। যে ঘটনাটা সেম হলো 1 to many। এই ঘটনাটা যদি দেখি, এখানে সবটার সাথে থাকতে হবে এমন কথা নাই। যেমন এই অ্যাট্রিবিউটের কথা যদি চিন্তা করি, এ টু অ্যাট্রিবিউটের সাথে এখানে অলরেডি দেখতে পাচ্ছ দুইটা কানেক্টেড। সো এটা হলো একটার সাথে আমার কি দুইটা, মানে দুইটা মানে একের অধিক, একের অধিক কি ম্যানি। সো এটা নামকরণ করেছে 1 to many। আর বাকিগুলো যে সবগুলো থাকতে হবে এমন কোনো ধারণা নেই, অনেকে কারণ নেই। অনেকে মনে করতে পারেন সবগুলোর সাথে মনে হয় প্রথমটার প্রথম টেবিলের সবগুলো অবজেক্টের সাথে আমার দ্বিতীয় টেবিলের যে অ্যাট্রিবিউট গুলো আছে কানেক্টেড হবে না, এরকম না। তুমি যে কোনোটা কিছু দেখাইতে পারো। ওকে, এরপরে চমৎকার একটা ইয়ে আছে এখানে, দেখো মাল্টিপল সার্জনস ডান বাই সিঙ্গেল সার্জন। হ্যাঁ, একটা অপারেশনে কি একটা সিঙ্গেল ব্যক্তি করে? আমি যে কোনো বড় অপারেশন, হার্টের অপারেশন গুলো 5 জন 7 জন 10 জন সার্জন এখানে থাকতে পারে, আরো বেশি জটিল থাকলে আরো থাকতে পারে। সাপোজ সে ফর এক্সাম্পল, এখন 5 জনের টিমে যে একটা টিমের ডক্টর নিয়ে যে তারা সার্জারিটা করবে, এইটার যে ঘটনাটা সেম, মানে আমার অপারেশন হবে কয়টা, একটা, কিন্তু ডক্টর কতজন, মাল্টিপল 5 জন। সো এই যে ধারণাটা, এটা হলো ম্যানি টু 1। এটাই আমরা যদি টেবিলের মাধ্যমে শিখি, এই দেখো সেম। ওকে, তার মানে একদমই সহজ, এটা শুধু আমার জানা থাকলেই হচ্ছে। এরপরে আমি যদি মানে এই কথা দিয়ে আমি বুঝতে পারবো যে এমপ্লয়িটা ওয়ার্কস অন মাল্টিপল প্রজেক্ট। আমি কি একটা প্রজেক্টে কাজ করি? আমি যখন আমি জব করতেছি, আমার কি একটা কাজ, সিঙ্গেল কাজ না, সিঙ্গেল টাস্ক না, আমার এরকম 10 ধরনের কাজ দিয়ে রাখছে। আমার পরীক্ষা নিতে হয়, আমাকে অ্যাসাইনমেন্ট রেডি করে দিতে হয়, আমাকে সেশনাল সেশনালে যেতে হয়। এরপর আমি যদি বলি আমাকে মার্কিং গুলা ইনপুট দিতে হয়, মানে বিভিন্ন বিভিন্ন কাজ, এবং আনুষঙ্গিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো আছে সেগুলো করতে হচ্ছে। সো আমি একজন এমপ্লয়ি, বাট আমার আমি যদি আদার্স, আমি যেমন আছে আমার সহকর্মীরা আছে, তার মানে আমার যে এমপ্লয়িরা আছে সবার মিলে যদি চিন্তা করো, এমপ্লয়িজ ওয়ার্কস অন মাল্টিপল প্রজেক্টস। ওকে, তার মানে এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা যদি মেনি টু মেনি। সো সিম্পল, এই ঘটনাই ঘটছে, এই অবজেক্টের সাথে এটা যেমন কানেক্টেড, এটাও কানেক্টেড হতে পারে, এটা কানেক্টেড। ওকে, বিভিন্ন রকম কানেক্টেড এখানে দেখতে পাচ্ছ। তোমার মতো করে তুমি এটা ডিজাইন করতে পারো। এখানে জাস্ট 3টা দিয়ে দেখাইছে বিদায়, 3টা দিয়ে দেখাইতে হবে কথা না, 5টা 7টা 10টা তোমার সময়ের অনুযায়ী নিজের মতো করে নোট ডাউন করে নেবে। ওকে, এটাই আমরা ইয়ার মডেল এবং রিলেশনশিপ মডেল বা রিলেশনাল মডেলের
একটা উদাহরণ আমরা দিয়ে রেখেছি। এই কট ভদ্রলোক আসলে রিলেশনাল মডেলের জনক, উনি ডেভেলপ করছেন। ঠিক আছে, এটা অনেক সময় চলে আসে এমসিকিউতে, এটা এক নজর দেখে নিবা, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। নর্মালাইজেশন অলরেডি তোমাদের একবার বলে ফেলেছি, কিন্তু উদাহরণ দেইনি, এখন দেব উদাহরণ যে আসলে নর্মালাইজেশনটা কি। আমরা সিম্পল নর্মালাইজেশনের আগে একটা টেবিল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে আছে স্টুডেন্ট আইডি, এটা দুটো স্টুডেন্ট আইডি আছে, S1 S2। আমরা একটু ব্রিফ করি, তাহলে আমাদের জন্য সহজ হবে। স্টুডেন্ট নেম অ্যালিস এবং বব, দুজন স্টুডেন্ট আছে, এবং অ্যালিস ম্যাথ এবং সিএস এই কোর্সটা নিয়েছেন, বব সিএস এই কোর্সটা নিয়েছেন, এবং তাদের ইনস্ট্রাক্টরটা হলো এখানে ম্যাথ প্রফেসর এক্স, প্রফেসর ওয়াই, এখানে শুধু প্রফেসর ওয়াই, তার মানে সিএস। ওকে, এবং ইনস্ট্রাক্টর যে অফিসটা আছে, কোন অফিসের, তাদের ইনস্ট্রাক্টরের যে অফিসটা আছে, অফিস বি এবং অফিস বি। ওকে, এটা মানে আমি একদম পূর্ণ যে ধারণা আসছে থাকতেছেন, এবং কি এটাকে আমরা সহজে আরো ভাঙবো, ভেঙে ভেঙে বিভিন্ন টেবিলে উপস্থাপন করব, আরো সহজ হয়ে যাবে আমাদের জন্য। তো এটাই যে রিপিটিং বিভিন্ন গ্রুপ আছে, এটাগুলোকে আমরা কি করব, ভেঙে ফেলবো, সোজা কথা। এখন প্রথমটা যদি চিন্তা করি, ফার্স্ট নরমাল ফর্ম, রিপিটিং গ্রুপগুলোকে কি করবে, এলিমিনেট করবে। কিসের জন্য? অ্যাটমিক ভ্যালুকে অ্যানসার করার জন্য। যদি আমি এটা না বুঝি কোনো সমস্যা নাই, আমরা এখন দেখি। S1 অ্যালিস, এবং এই কোর্সে এই দুইটা আছে, এই দুইটাকে আমি ভেঙে ফেলবো, সিম্পল। এখানে ইনস্ট্রাকশনটা ভেঙে ফেলবো। তাহলে এই ম্যাথ কোর্সটা প্রফেসর এক্স নিচ্ছে, এবং সিএস কোর্সটা নিচ্ছে দিতে প্রফেসর ওয়াই, এই প্রফেসর ওয়াই দিয়ে দিচ্ছে আমি। ঠিক আছে, তার মানে S1 এটাকে আমি একদম ভেঙে দিলাম। এই অ্যালিস এর ম্যাথ কোর্স নিচ্ছে প্রফেসর এক্স এর অধীনে, তার অফিসটা হলো অফিসে। সেম ভাবে সিএস কোর্সটা নিচ্ছে প্রফেসর ওয়াই এর অধীনে, অফিস বি, এবং S2 সেম ভাবে প্রফেসর ওয়াই এর মাধ্যমে তার ইনস্ট্রাক্টরটা এবং তার অফিসটা বি। ওকে, ডান। এটা হলো ফার্স্ট নরমাল ফর্ম। আমি যদি চিন্তা করি, এখন আমি সেকেন্ড নরমাল ফর্মে যাব। সেকেন্ড নরমাল ফর্মটা কি? এখানে আমি আবারও বলি, এই যেটা দাঁড় করলাম, এটা একটু মাথায় রাখি। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম কোর্স ভিত্তিক আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে, এবং তার ইনস্ট্রাক্টর কে সবই আলাদা হয়েছে, এখানে আর কোনো ঝামেলা নেই। এখন আমি ওই প্রতি ক্ষেত্রে এই স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এইটা রাখা কি আসলে দরকার, প্রতি ক্ষেত্রে দরকার আছে না? আমি যদি চিন্তা করি S1, এই S1 তো অ্যালিস, এই অ্যালিস যতবারই S1 আসুক না কেন অ্যালিস, সো S1 দিলেই কিন্তু আমার এখানে হয়ে যাচ্ছে। একবার শুধু ডিজাইন করবো এটা, আমি যদি এটা স্টুডেন্ট নামে এই করতে পারি, কোর্সের ক্ষেত্রে কি কোর্স করবে সেটা আমি দেখতে পারি, এরপর ইনস্ট্রাক্টর অফিসের ক্ষেত্রে আমরা আলাদা দেখব। আমরা যদি দেখি স্টুডেন্ট, এখানে কি করছে, এই যে সেম এই টেবিলটা আমি যদি চিন্তা করি, তাহলে এখানে দাঁড়িয়ে যাচ্ছে। আমি যদি দেখি এনরোলমেন্ট, সে কি কোর্স এনরোলমেন্ট করছে, ওকে, এই দুটাকে আমরা একটু ডিভাইডেশন করে দিলাম। ওকে, এটুকু যদি আমি চিন্তা করি, কোর্স ইনস্ট্রাক্টর এবং ইনস্ট্রাক্টর অফিস, তাহলে দেখো কোর্স ইনস্ট্রাক্টর অফিস, কিন্তু এটার সাথে আমি আইডিটা জুড়ে দিচ্ছি, কারণ প্রাইমারি কি থাকতে হবে, তাই না? এখন এখানে আমার কি আসলে স্টুডেন্ট নেম দরকার আছে? কোনো দরকার নেই, কারণ S1 মানে মিন্স করতেছে উপরে এটাকে অ্যালিস, S2 মানে বফ। সো আমি এটাকে সেগমেন্টেশন করে দিলাম, ভেঙে দিলাম। এটা হলো আমার সেকেন্ড নরমাল ফর্ম। এখন আমি যদি বলি, এখানে আরেকটা কাজ বাকি রয়ে গেছে, এটা আমরা একটু পূর্বেই দেখেছি, এটা নিয়ে কোনো ডাউট নাই আমার। আমার কোন ইনস্ট্রাক্টর কোন অফিসের অধীনে, আমি যদি এটাকে আরো একটু ভেঙে ফেলতে পারি, তাহলে কিন্তু বারবার এই অফিস টফিসে এটা চলে আসে না। শুধু প্রফেসর এক্স লিখলেই পরবর্তী বুঝবো যে প্রফেসর এক্স কোন অফিসের অধীনে, সেটা কিন্তু আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। এখানে দেখো ইনস্ট্রাক্টর, এটা নিয়ে কোনো ডাউট নেই আমাদের। ওকে, ইজিলি আমরা বের করে ফেললাম এখান থেকে যে এই ইনস্ট্রাক্টরটা কোন অফিসের অধীনে। ওকে, এন্ড সে যে এনরোল করবে, দেখো একদম সহজ, পুরোটা প্রসেসটাকে আগে কত বড় ছিল, এখন ছোট করে নিয়ে আসছি। S1 এখান থেকে S1 মানে তার নামটাকে এলিমিনেট করে দিচ্ছে, দরকার নেই ওখানে, কারণ স্টুডেন্টের ওখানে নাম আছে তার। সো তার কোর্স কি কোর্স নিচ্ছে, ম্যাথ কোর্স। ওকে, তার ইনস্ট্রাক্টরকে প্রফেসর এক্স, কিন্তু প্রফেসর এক্স যখন হয়েছে, তার কোন অফিস এটা দরকার নাই, কারণ পূর্ববর্তী টেবিলে এটা আমার অলরেডি ডিফাইন করা আছে, তার এটাও আমার নাম ডিফাইন করা আছে। সো এটা কিন্তু একদম সহজ হয়ে গেল। এটাকে বলা হয় থার্ড নরমাল ফর্ম, এবং এটারই পরিবর্তিত একদম স্ট্রিক্টার রূপ, এটা হলো আমার BCNF। এই ভদ্রলোকের নামেই নামকরণ করা হয়েছে। ওকে, তো এটা
এটা আমরা অলরেডি বুঝে গেছি, এটা বুঝে গেছি, এটা আমরা মাত্রই করছি, এটাও। আচ্ছা, এখন এইখানে যদি আমি দেখি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে ফর এভরি ডিপেন্ডেন্সি এক্স স্ট্যান্ড টু ওয়াই, মানে এক্স মাস্ট বি এ সুপার কি, সেখানে আমি যদি উদাহরণস্বরূপ দেখি ইনস্ট্রাক্টর ইজ স্ট্যান্ড টু কত কোর্স, যেমন এটার ক্ষেত্রে দেখি এই ইনস্ট্রাক্টরটা কোন কোর্স নেবেন, আমি এটাকে যদি আলাদা করে ডিজাইন করে ফেলতে পারি তাহলে আমার জন্য কিন্তু একদমই সহজ। এটাকে আগেরটাকে একটু মডিফাই করলাম শুধু, আর কিছুই না। এটাকে যদি তুমি চিন্তা করে দেখো, এখানে ইনস্ট্রাক্টর আছে, বাট ওই ইনস্ট্রাক্টর কোন কোর্সটা নিচ্ছে এটা এখানে ডিজাইন করছে, বাট এটা কিন্তু ফিক্সড। একটা ইনস্ট্রাক্টর কোন কোর্স নিচ্ছে এটাকে আমি আলাদা করে ফেললাম, প্রফেসর এক্স ম্যাথ কোর্স নেন এবং প্রফেসর ওয়াই সিএস কোর্স নেন। ওকে, তাহলে এই কোর্স ইনস্ট্রাক্টরে যদি আমি কোর্স স্টুডেন্ট কোর্সের সাথে এনরোল করে দিই তাহলে কিন্তু সহজ। কিরকম, S1 যখন বলে ফেলছি, সো এখানে আমার স্টুডেন্ট নেম চলে আসছে, এখানে আর কোনো ঝামেলা কিন্তু আমাদের নেই। আমি যদি শুরুতে দেখি, ওকে, তার মানে এখানে আমার নাম সহ সব চলে আসছে। ওকে, আমি যদি ম্যাথ কোর্সের কথা বলি, এই ম্যাথ কোর্স মানে কি, এই প্রফেসর এক্স কে করে, প্রফেসর এক্স কাকে করতেছে, আমার এই অফিস একে এর অধীনে, তাই না? প্রফেসর এক্স এর ইনস্ট্রাক্টর অফিসটা কোথায়, এ। সো আমি কিন্তু আলটিমেটলি এই স্টুডেন্ট কোর্সের এটার মাধ্যমে যদি বলি, পরবর্তী রিলেশনশিপ গুলোর মাধ্যমে পুরোটা তথ্য আমার এখানে চলে আসতেছে। সো আমরা এটার মাধ্যমে একদম ক্লিয়ার বুঝে ফেললাম, আমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। ওকে, এরপরে ইন্ডেক্সিংটা যদি দেখি, ইন্ডেক্সিং আমি অনেক তথ্য দিয়েছি, এত তথ্য দরকার নেই, একদমই সিম্পল। যে আমি আমার অনেক, এটা হলো আমার ডেটাবেস, সিম্পল, অনেক তথ্য রাখা আছে। এই ডেটাবেসের একটা আমি যে কোনো কি ধরে এটাকে সার্চ করতে চাই, ঠিক আছে, এটা হলো আমার সার্চ কি আমি তো, আর হলো ডেটা রেফারেন্স, একটা ভ্যালু। আচ্ছা, তো এই কোন অবস্থানে আছে ডেটা রেফারেন্সটাও এটা দরকার, এবং কি সার্চ কি, দুইটার সমন্বয়ে আসলে মূলত আমার ইন্ডেক্সিংটা গঠিত। এটা হলো আসলে ডেটাবেজের যে ইন্ডেক্সিং স্ট্রাকচার, সেটা আসলে মূলত এইভাবে কাজ করে। আমাদের বইয়ের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাই, টপিক উইথ পেজ যদি আমি দেখি তাই, কোনো পার্থক্য নেই। আমি যদি বলি এটা এক নজর দেখলেই তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি অনেকগুলো তথ্য রেখেছি, ডেন্স ইন্ডেক্স, শুধু নামগুলো জানা থাকলে হবে, চিত্র দেখলে বুঝে যাবা। তারপরে স্পার্স ইন্ডেক্স, হ্যাশ টেবিলিং এর মাধ্যমে হ্যাশ ফাইল অর্গানাইজেশন করা হয়, ঠিক আছে। আর ওখানে তোমাদের বিভিন্ন টাইপ আমি অলরেডি বলেছিলাম, যে একটা ক্লাস্টার্ড ইন্ডেক্সিং হতে পারে, নন ক্লাস্টার্ড ইন্ডেক্সিং হতে পারে, প্রাইমারি ইন্ডেক্সিং হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলা এই জন্য আমি এটা স্কিপ করে গেলাম। তোমাদের শুধু ইমেজগুলা দেওয়া আছে, এটা জানা থাকলে যথেষ্ট। ওকে, এখন আমি আসি আমাদের কাঙ্ক্ষিত যা পড়লাম এটার বাস্তব ভিত্তিক তাহলে প্রয়োগ কোথায় করবো আমি, তাই না? আমি যদি কোয়েরি লিখতে পারি কোন একটা প্ল্যাটফর্মে, সাপোজ এসকিউএল এর যদি আমি কোয়েরি লিখি, বা যে কোনো ওরাকল লেখো না কেন, নর্মাল কিছু ফরম্যাট আছে, ফরম্যাট গুলো আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য কিন্তু সহজ হবে। ওকে, এটা অলরেডি আমরা বলে ফেলছি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব না এখন আর, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি তোমাদের একটা টেবিল দিয়ে দিছি, টেবিলটা এক নজর দেখার চেষ্টা করবা। যেমন সিলেক্ট, এই এসকিউএলটা কি কাজ করে, তার পারপাসটা, শুধু পারপাসটা দেখবা। এখানে এক্সাম্পল দিছি, এটাই দিতে হবে কোনো কথা নেই, সেটা আমরা এখনই দেখব। এবং কি কাজ করে, তার পারপাসটা কি, এক নজর এটা টেবিলটা দেখবা, তাহলে আমার মনে হয় এখান থেকে মাস থাকবেই প্রশ্ন, এটা নিয়ে কোনো ডাউট নেই। 2 বা ততোধিক প্রশ্ন এখান থেকে হবে, এই জন্য আমি ম্যাক্সিমাম এগুলা কভার করার চেষ্টা করছি, ইনশাল্লাহ এর বাইরে থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদের সাজেস্ট করব W3 স্কুলস এর যে এসকিউএল টা আছে, এখানে এই এসকিউএল এখান থেকে তোমরা প্র্যাকটিস করবা, তাহলে কি হবে, তোমাদের জন্য সুবিধা হবে। আমি সরাসরি, যেহেতু এটা কাজ ভিত্তিক, আমি এখানে চলে যাই। এখানে তোমরা একটু দেখতে পাচ্ছ, এক নজর দেখো, খুবই চমৎকার সহজ ভাষায় লেখা এসকিউএল।
এসকিউএলটা এখানে কি আমি যদি দেখি যে এসকিউএল স্ট্যান্ডস ফর কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এসকিউএল আমাকে কি অ্যাক্সেস দেয়, যে অ্যাক্সেস অ্যান্ড ম্যানিপুলেট ডেটাবেস। হ্যাঁ, ডেটাবেসকে আমার অ্যাক্সেস করা এবং ম্যানিপুলেট করার জন্য অনুমতি প্রদান করতেছে আমাকে। ওকে, এবং এসকিউএল কি করতে পারে আমি যদি দেখি, জাস্ট এক্সিকিউটটা কি করতে পারে, এক্সিকিউট কোয়েরি, রিট্রিভ ডাটা, ইনসার্ট রেকর্ড, কোন রেকর্ডকে ইনসার্ট করে, আপডেট রেকর্ড ডিলিট করে, নতুন ডাটাবেস তৈরি করে, তারপরে নতুন টেবিল তৈরি করে, তারপরে একটা প্রসিডিওর মেনটেন করে, তাই না, স্টোরড প্রসিডিওর ডাটাবেজে, তারপরে কোন একটা ভিউ, ডাটাবেজের একটা ভিউ কে ক্রিয়েট করে, কোনো পারমিশন, টেবিলের উপর কোনো পারমিশন করে, কারণ আমরা একটা টেবিলে সবাই তো অ্যাক্সেস পাবে না, এবং কি প্রসিডিওর হতে পারে, কি হতে পারে, ইত্যাদি ইত্যাদি, এগুলোকে ডিফাইন করে। ওকে, আমরা যদি দেখি তার সিনট্যাক্সটা কি, এরকম করে যদি তোমরা পড়ো একদমই সহজ হয়ে যাবে, এবং ডেটাবেজের যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসুক না কেন আমি মনে করি তোমরা এটা পারবা। তো এটা করার জন্য এখানে অটোমেটিক একটা অনলাইন আইডি তারা সেট আপ করে দিয়েছে। আমি যদি একটু এটাকে এইভাবে দেখি, আমি এটাকে ভেঙে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সিলেক্ট স্টার, স্টার দিয়ে কি বোঝায় এটা আগে দেখে নেই, এবং ফ্রম কাস্টমার্স। আচ্ছা, আমি এটা রান করি আগে, তারপর তোমরা দেখো। এখানে কাস্টমার্স নামে একটা টেবিল রয়েছে, এটা আমি বুঝতে পারতেছি। এখানে দেখো টেবিলটা কিভাবে কাজ করে, অনেকগুলো আমরা এটা দেখে নেই। এখানে দেখলাম যে 91টা রেকর্ড আছে, এটা দিয়ে আমরা মূলত অনেকগুলো কাজ করব। এখানে আমরা এক নজরে কি কি অ্যাট্রিবিউট আছে, মানে কলাম আছে, এটা দেখে নিই। কাস্টমার আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড এবং কান্ট্রি। ওকে, আমি এখানে কিছু কোড লিখি, সাপোজ এটা আমি জানি না, তাহলে আমি প্রথমে এটা ফেলে দিই। যদি ছোট হাতের দাও তাও কোনো সমস্যা নেই। সিলেক্ট স্টার মানে সবগুলো, ফ্রম, এই কিওয়ার্ডটা ব্যবহার করা হয়। সিলেক্ট দিয়ে আমরা কি করব, এরপরে যা দিতে হয় আমার করতে হয় যে কলাম কি কি সিলেক্ট করতে চাই। এখানে আমি স্টার মানে সকল কলাম, স্টার দ্বারা কি বোঝায়, সকল কলাম। ফ্রম কোথা থেকে, কোন এন্টিটি থেকে আমি এটা বের করতে, কোন টেবিল থেকে, টেবিলের নামটা দিব, টেবিলের নামটা হলো কাস্টমার্স। ওকে, দিয়ে আমি শেষ করলাম, এটা রান করলাম, এটাই দেখাবে। আচ্ছা, এখন আমি স্টারের জায়গায় দিয়ে দিলাম কাস্টমার আইডি, কাস্টমার নেম, সাপোজ সে ফর এক্সাম্পল দুইটা দিলাম, দেখি এখন কি দেখায়। দেখো এই দুইটা দেখাইছে, রেকর্ড কিন্তু আমার 91টাই আছে, তাই না, কিন্তু আমি এখন শো আপ করছি দুইটা। আমি যদি আরো বাড়িয়ে দিতে চাই, আমার যদি মনে না থাকে স্টারটা দেখে নেব কোনটা আছে। তারপরে সিটি, সাপোজ সে ফর এক্সাম্পল সিটি, এটা দেখো সিটি। এখন সিলেক্ট তুমি যেভাবে করবা সেভাবে দেখাবে। এবং সিটিটা যদি আমি প্রথমে নিয়ে আসি, অনেকের মনে প্রশ্ন থাকে এটাই প্রথম দিতে হবে, না, এরকম কোনো কিছু নাই। তুমি দেখো সিটিটা প্রথমে নিয়ে আসলাম, মানে সিলেক্ট আগে সিটিটা আমি সব করতে চাই, তারপর কাস্টমার আইডি, কাস্টমার নেম, দেখো কি দাঁড়ায়। হ্যাঁ, যেভাবে আমি দিচ্ছি এভাবে কিন্তু এখানে রান হচ্ছে। আচ্ছা, একদম সিম্পল বেসিক তিনটা। আমরা নর্মাল যদি দেখি সিলেক্ট টেবিলগুলো, যদি আমি এটাকে এভাবে দেখি যে সিলেক্ট টেবিল, আচ্ছা টেবিল, সরি সিলেক্ট কলামস, মানে কলামস লিখি, কলামের নামগুলো এক বা একাধিক, কলাম 1, কলাম 2, যে কটা দরকার হয় এটা, এরপর ইত্যাদি ইত্যাদি। আবার 1 মানে দুইটা না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ফ্রম টেবিল নেম, সিম্পল টেবিল নেম, হোয়ার একটা কন্ডিশন আমরা দিব, হোয়ারের পরে কি থাকবে, কন্ডিশন। তাহলে এইটা হলো কিন্তু মূল থিম। এটা তোমরা আমরা অনেকগুলো এক্সাম্পল আমরা এখানে দেখে নেব। ওকে, এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো, হুবু যা আছে ওইটা আমি এক্সিকিউট করবো না, আমরা কি আরো কি দিতে চাই সেটা আমরা দেখব। আমরা অলরেডি এটা দেখে ফেলেছি। সিলেক্ট, এই যে এখানে এটা যদি দেখলাম, যেটা অলরেডি আমাদের দেখা হয়ে গেছে। এখন ডিস্টিংক্ট কিওয়ার্ডটা কেন ব্যবহার করা হয়, প্রশ্ন চলে আসলো। তাহলে আমরা কি লিখতে পারি ডিস্টিংক্ট কিওয়ার্ডে, দেখো সিম্পল, আলাদা আলাদা, এবারে ইউনিক। যদি আমি এটাকে রান করি, এটাকে এমটি মুছে দেই, তাহলে আমাদের সুবিধা হবে। যেমন একটা ডিস্টিংক্ট আমি উঠিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। আমি শুধু রান করি, এখানে কয়টা আছে, 91টা। যেমন জার্মানি তুমি দেখো অনেকবার থাকতে পারে, মেক্সিকো অনেকবার থাকতে পারে। আমি চাচ্ছি যে কান্ট্রি, এই কান্ট্রিগুলার মধ্যে 91টা কান্ট্রি দেখাচ্ছে, বাট শুধু একদম তারা ডিস্টিংক্ট টাইপের হবে, মানে
এই কান্ট্রির একটা কান্ট্রির সাথে আরেকটা কান্ট্রি মানে মিলবে না। জার্মানি যদি হয়, জার্মানি একটা থাকবে, জার্মানি অনেকগুলো থাকবে না। তো মানে একক ভিত্তিক যদি দেশ দেখি তাহলে সেটা কতগুলো দেশ হয়, এখানে দেখি, দেখো তোমরা অলরেডি পাচ্ছ 21টা। তার মানে যখন আমি সিরিয়ালে এখানে দেখাচ্ছে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং অর্ডারে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, তার মানে একটা কান্ট্রির সাথে কিন্তু আরেকটা কান্ট্রির কোনো ডুপ্লিকেসি নাই, কোনো ডুপ্লিকেসি নেই, ঠিক আছে। তার মানে ডিস্টিংক্ট ভ্যালুটা আমার কি ডুপ্লিকেসিটাই কিন্তু এই জন্য দূর করতেছে। সিম্পল। এই জিনিসটা কি আমাদের ভুল হবে না। তার মানে এই সিলেক্ট এই ডিস্টিংটা কি করতেছে, রিটার্ন করতেছে অনলি ডিস্টিং বা ডিফারেন্ট যে ভ্যালুগুলো আছে, সেম ভ্যালু তো আমরা ওখানে রিটার্ন করতেছে না। আচ্ছা, এখন আমি যদি দেখি হোয়ার একটা কন্ডিশন আমি দেই, এটার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আমরা একটু দেখি, এখানে বলছে কি বলছে, আমি এটাকে একটু ভেঙে দেই তাহলে সুবিধা হবে। সিলেক্ট সবগুলা কলাম দেখতে চাই কাস্টমার টেবিল থেকে, যাদের কান্ট্রি মেক্সিকো। ওকে, এখানে যেহেতু এটা শুরু, আমি এটা নিজেই লিখি তোমাদের জন্য সুবিধা হবে। আমি ছোট হাতের লিখি হোয়ার কান্ট্রি, আমি দেখতে চাই ওই কাস্টমার গুলাকে যাদের কান্ট্রি শুধু মেক্সিকো। তাহলে আমি এখানে মেক্সিকো যেটা ছিল মেক্সিকো লিখলাম, সাপোজ এটা লিখলাম। এখন দেওয়ার পর 5টা রেকর্ড আসছে, আমি সাপোজ ভুল করে আমি এখানে দিয়ে দিলাম উগান্ডা। উগান্ডা যদি আমার দেশ না থাকে আসবে না, ঠিক আছে। দেখো অলরেডি নাই, উগান্ডার এরকম কোনো কাস্টমার নাই, কিন্তু এটা যদি আমি এখানে মুছে দিতাম তাহলে কিন্তু আমার 91টা রেকর্ড দেখাইতো, কারণ এখানে কোনো শর্ত জুড়ে দিই নাই। কিন্তু যখন শর্ত জুড়ে দিয়েছি, এই শর্তের উপর ডিপেন্ড করে আমার ভ্যালুগুলোকে আমাকে শো করবে। তার মানে উগান্ডা রাষ্ট্রের কোনো কাস্টমার কিন্তু এখানে নাই। সো মেক্সিকো, জার্মানি, ইউএসএ এগুলো কিন্তু আমার আছে। জার্মানি যদি দেখি আমার এখানে তাহলে দেখাবে যেমন 11টা, এই 11 জন কাস্টমার জার্মানি থেকে আমি পাচ্ছি। সো আমি চাই যে তোমরা যদি একবার করে এখানে যা আছে এইটা শুধু দেখো W3 স্কিলস এর, তোমরা দেখতে পাচ্ছ এইটা পড়লে আর কোনো সমস্যা থাকার কোনো কথা মানে নাই, এখানে কোনো কারণ নাই। এবং একই সাথে কিভাবে কাজ করে টেবিল, অ্যাট্রিবিউট, প্রাইমারি কি, ফরেন কি সব চলে আসবে। এবং এই যে অর্ডার বাই কিভাবে কাজ করে, আমি একটু এটাকে একদম সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করি। যেমন আমার এখানে প্রোডাক্ট নামে একটা টেবিল আছে, টেবিলটা আগে দেখে নেই তাহলে সব সুবিধা হবে। আমি এটা মুছে দিলাম, আমি আগে প্রোডাক্টটা দেখি কি কি আছে। ওকে, দেখলাম প্রোডাক্ট আইডি আছে, প্রোডাক্ট নেম, সাপ্লায়ার আইডি, তার ক্যাটাগরি আইডি, ইউনিট এবং প্রাইস। ওকে, আমি প্রোডাক্টটা দেখে নিলাম। প্রোডাক্টে দেখে নিয়ে আমি দেখতে চাচ্ছি যে প্রাইস আকারে কত হয়। আমি প্রাইস আকারে বাদ দিয়ে অন্য কিছু দিব। আমরা একটু দেখি, যে প্রাইস আকারে দেখি তাহলে এই যে এই প্রাইস আকারেই কিন্তু তোমাকে দেখাবে। এবং মজার ব্যাপার হলো দেখো এটা অ্যাসেন্ডিং অর্ডার সাজানো একদম শুরু থেকে, এবং এটার সাথে কিন্তু কোনো এখানে মিল নেই। আর প্রাইসটাই হলো মেন, প্রাইসটাকে মূল ভিত্তি ধরে অন্যগুলাকে সে অ্যারেঞ্জ করবে। এখানে প্রোডাক্ট আইডি কিন্তু এলোমেলো আছে দেখো, কিন্তু প্রাইস আইডির ক্ষেত্রে কিন্তু একদম সেম। আমি যদি এটাকে এভাবে দেখি না প্রোডাক্ট আইডি হিসেবে, তাহলে কিন্তু সিকোয়েন্সিয়ালি সে সাজিয়ে নিবে প্রোডাক্ট আইডি। তার মানে প্রোডাক্ট আইডির একদম ক্রোনোলজিক্যালি অর্ডারে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং সাজাবে। আচ্ছা, এখানে একটা জিনিস দিয়ে রাখলাম, দেখো তোমাদের এখানে শুধু ডিইএসসি মানে ডিসেন্ডিং অর্ডারে আমি বলে দিলাম না আমি এটা অ্যাসেন্ডিং চাই না, শুধু এটা একটা কিওয়ার্ড দিলাম ডিসেন্ডিং, সে দেখো ডিসেন্ডিং করে দিয়ে দিচ্ছে 77 76 এইভাবে করে দিচ্ছে। সো আমরা কিন্তু এখান থেকে অর্ডার বাইটা সাজিয়ে নিলাম। এরপরে এন্ড কিওয়ার্ড কেন ব্যবহার করা হয়? দুই পদ্ধতির মধ্যে একদম দুটো হতে হবে। যদি চিন্তা করি এন্ড গেট মানে দুইটা প্রশ্নই আমার হতে হবে। আমি যদি এটাকে এভাবে চিন্তা করি যে ওই কাস্টমার গুলাকে আমরা সব কাস্টমারের তথ্য আমাকে দেখাও যাদের কান্ট্রি স্পেন এবং যাদের কাস্টমারের নাম জি দিয়ে শুরু। এটা জি মানে জির পরে যদি পার্সেন্ট থাকে তাহলে এটা জি দিয়ে শুরু হয়। আমি আর একটু দেখাই, দেখো এখানে এই যে এ ভদ্রলোকের নাম কি জি দিয়ে শুরু। আমি যদি দেই এ দিয়ে শুরু, সাপোজ এ দিলাম, তার মানে এ দিয়ে এখানে কিন্তু যদি থাকে শুরু হবে। নাই আমার এখানে শুরু হয় নাই, সরি এ পার্সেন্টেজ দেই, দেখো যদি থাকে আসবে, আসে নাই। যদি বি দেই দেখি থাকলে আসবে। হ্যাঁ, এই যে একজন পাওয়া গেছে, একটা আসছে। সো এটা আবার যদি এটা পার্সেন্ট প্রথমে থাকতো শেষে বি থাকতো, এটা দ্বারা কি বোঝায়? এখানে কিছু নাই, আমি এটাকে জি দিয়ে দেই।
আচ্ছা, এটাকে একটু বোঝার জন্য আমি এটা ব্যবহার করি, তাহলে আমরা বুঝে নিব। যেমন এখানে শেষে আছে ও, তাহলে আমরা একটা কাজ করি, দেখো পার্সেন্টটা আগে দেই, ওটাকে পরে দিই, দেখো কি হয়। তাহলে মজাটা জিনিস দেখতে পারবো, যাদের নামের শেষে ও আছে তাদেরকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো এই পার্সেন্টেজের ব্যাপারটাও কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। লাইক মানে কাস্টমার নেম লাইক কিসের মতো, যেটা পার্সেন্ট জিরো মানে শেষে একদম জিরো দ্বারা, আর জিরোর পরে যদি পার্সেন্ট থাকে মানে শুরুটা হবে ও দ্বারা। সো এই সমস্ত বিষয়দের কিন্তু এখানে চমৎকার ভাবে উপস্থাপন করা আছে। তোমরা এভারেজ, সাম, লাইক, তারপরে ওয়াইল্ড কার্ড, ইন বিটুইন, এই যে বিভিন্ন রকম জয়েন আছে, ইনার জয়েন, আউটার জয়েন, ফুল জয়েন, সেলফ জয়েন, ইউনিয়ন, ইউনিয়ন অল, হ্যাভিং গ্রুপ ইত্যাদি ইত্যাদি এই পর্যন্ত তোমরা দেখবা। এবং অনেক কিছু দরকার নাই এবং খুবই সহজ। আমার মনে হয় এটা তোমরা যদি করতে পারো তোমাদের একদমই সহজ হয়ে যাবে, একদমই সহজ হবে এটা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সরি, আমি কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব আমি ক্লাসটা শেষ করার আগে। তা আমরা এমসিকিউতে চলে যাই। আচ্ছা, তোমরা এমসিকিউটা যেভাবে দেখবা, আমি যা বলছি প্রতিদিনই বলি, 4টা টার্মে আমরা দেখব এবং ইলিমিনেশন মেথড ব্যবহার করব। তো ইলিমিনেশন মেথডের মাধ্যমে আমার কিন্তু সঠিক, যখন আমি ক্রস চিহ্ন দিয়ে দিব, 2টা ক্রস দিতে পারি, এটা ক্রস দিতে পারি, এটা ক্রস দিতে পারি, তার মানে 2টা ক্রস দিলে আমার 50% চান্স চলে আসে। 3টা ক্রস দিলে তো আমার সঠিক উত্তর বেরিয়ে গেল। মানে আমার সঠিক উত্তর খোঁজার চেষ্টা আগে বাদ দিতে হবে, তাহলে কিন্তু আমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তার মানে এখানে বলছি কি, প্রাইমারি ফাংশন কার, ডিবিএমএস এর প্রাইমারি ফাংশনটা কি, তাহলে আমরা দেখি। শুধু কি স্টোর ডাটা ইন ফাইল, না আসলে কি তাই না, শুধু ডাটা স্টোর করবো এরকম হতে পারে না, ডাটা তো স্টোর করবোই, এটা তো সিম্পল ব্যাপার, নর্মাল ক্ষেত্রে আমরা ব্যবহার করি একটা ফাইলে, কিন্তু আসলে যদি এটা এটা হতে পারে না। তারপরে ডাটার সিকিউরিটি শুধু এটার জন্য না, তারপরে এই ডাটা কানেকশনের জন্য, নেটওয়ার্ক কানেকশন না, যে ডাটাগুলোকে ম্যানেজ করো, ম্যানেজের মধ্যে কিন্তু মোটামুটি সব চলে আসে, এবং অর্গানাইজ ডাটা ইফিসিয়েন্টলি, চমৎকার একটা কথা আছে, দক্ষভাবে আমি এই যে ডাটাগুলোকে ম্যানেজ করবো, ম্যানেজ করতে গিয়ে ইনসার্ট, আপডেট, ডিলিট যা আছে সব চলে আসতেছে, তাই না? ম্যানেজ করা, স্টোর করা সবই চলে আসতেছে, এবং অর্গানাইজ করা। সো এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট আমাদের জন্য। ওকে, এরপরে মাস্ট বি তোমরা এক্সপ্লেনেশনটা এক নজর পড়বা, এরকম ভাবে কি বলছে, কি কথা বলছে, যেগুলা আমার অন্য ক্ষেত্রে এমনি কাজে লাগবে, সেটাকে আমরা স্টোর করব, রিট্রিভ করব, ম্যানেজ করব, তাই না? এনশোরিং এফিসিয়েন্সি এবং ডাটা ইন্টিগ্রিটি করার জন্য, রক্ষা করার জন্য এটা আমাদের দরকার। এরপরে ডিবিএমএস এর ডেটা কনসিস্টেন্সির কম্পোনেন্ট আমি যদি চিন্তা করি, কম্পোনেন্ট আমরা পড়ছি, মনে আছে না? টিসিএল, ডিসিএল ইত্যাদি। তো ডেটা কনসিস্টেন্সি করার জন্য ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, মানে এই ট্রানজাকশন কন্ট্রোল ম্যানেজার বা ট্রানজাকশন ম্যানেজার যেভাবে বলি না কেন, ট্রানজাকশন কন্ট্রোল করতে হবে। ট্রানজাকশন কন্ট্রোল যদি না করতে পারি তাহলে কিন্তু আমাদের মূলত যে পারপাসটা আছে সেটা সার্ভ হবে না, এবং সার্ভ করার জন্য আসলে মূলত আমরা যে অ্যাসিড প্রপার্টিসটা আর যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলোকে আমরা কি করি, প্রয়োগ করার চেষ্টা করি। এবং কি বেনিফিট, এগুলো না সিম্পল, এগুলো নিয়ে আর কথা না বলি, এগুলো অনেকবার বলা হয়েছে। এভাবে তোমরা দেখবা বিভিন্ন ইয়ের। এরপরে যদি আমি দেখি তোমাদের ইয়ার মডেলের সব বলা আছে, ইয়ার স্ট্যান্ড ফর কি, এন্টিটি রিলেশনশিপ, আমরা জানি এলিমেন্ট তো নাই, তার মানে এমনি বাদ, এন্টিটি রেকর্ড না, এন্টিটি রেফারেন্স, তার মানে আমি যদি নাও পারি, আমি যদি ক্রস চিহ্ন দিয়ে কিন্তু আমি বের করতে পারি। আচ্ছা, তো একটু আগে বলছি যে একটা এন্টিটি রিলেশনশিপ মডেল, এন্টিটি কি আসলে আমাদের বাস্তব জীবনের যে যে অবজেক্ট গুলা আছে, অবজেক্ট যখন থাকবে তার অ্যাট্রিবিউট গুলো থাকবে, তাই না? তো অবজেক্ট উইথ অ্যাট্রিবিউট, এটা আসলে এন্টিটি রিলেশনশিপের যে মূলত এন্টিটি গুলা, সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি, বিভিন্ন অ্যাট্রিবিউট গুলা নিয়ে নাম বলছি, কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে, এই অবজেক্টের এই অ্যাট্রিবিউট থাকতে পারে, আমরা অনেকগুলা দেখারও চেষ্টা করলাম। স্টুডেন্ট, এমপ্লয়ি, স্টুডেন্ট দিয়ে উদাহরণ দিয়েছি তোমাদের, এই যে এমপ্লয়ি দিয়ে আমরা অনেকগুলা বুঝলাম, কাস্টমার্স দিয়ে মাত্র দেখলাম, প্রোডাক্ট আইডি আমরা কোয়েরি এসকিউএল যখন করলাম তখন দেখলাম। তারপরে এখানে আমি যেটা বলছিলাম তোমাদের, রিলেশনশিপ বোঝাইতে আসলে কোন এই ব্যবহার করা হয়, অবশ্যই মাস্ট বি কি, ডায়মন্ড সিম্বল, আর এর প্রোগ্রামিং ক্ষেত্রে ডায়মন্ড সিম্বল আর ডিসিশন বোঝায়। সো আমাদের বুঝতে হবে, এভাবে তোমরা এখানে দেখে নিবা। এরপরে আমি অনেক প্র্যাকটিস দিয়েছি, আশা করি এই প্র্যাকটিস গুলো যদি একবার করে ফেলতে পারো তোমাদের আর কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আমি আশাবাদী। এবং এখানে সবগুলাই করা আছে, যে আমার আসলে নর্মালাইজেশনের মেন গোলটা কি, ডেটা অ্যানোমালিজ বা অসঙ্গতি দূর করা, তাই তো?
ঠিক আছে। ইনক্রিজ কি হবে না, ডিক্রিজ হলে তা বুঝতাম যে ডাটা রিডান্ডেন্সি ডিক্রিজ করতেছে। সো এটা হতে পারে না, ডাটার নিরাপত্তা কি আরো কমিয়ে দিবে, এটা তো হতে পারে না, বাড়াবে বরঞ্চ, তাই না? সিম্পলিফাই কোয়েরিগুলো কি সিম্পলিফাই করে না, বরঞ্চ ডাটার যে অ্যানোমালিজ অসঙ্গতি রয়েছে, যখন ডাটা ডুপ্লিকেট হবে যখন তো ডাটার অ্যানোমালিজ দেখা দিবে, তাই না? সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের চলে আসতেছে। আচ্ছা, তো এভাবে তোমরা প্রতিটা চ্যাপ্টারের মানে সবকিছু ইনশাল্লাহ দেখার চেষ্টা করবে। আমি এখানে তোমাদের যে 3টা ফাইল দিয়েছি, আমি আবার বলি 3টা ফাইল তোমরা পাবা, তোমরা টিমকে সবসময় বলবা। একটা হলো আমাদের যে এই পিপিটির যে ফাইলটা আছে সেটার পিডিএফটা হয়তো তোমরা পেয়ে যাবা, এবং ক্লাস কন্টেন্ট একই সাথে, কারণ পিপিটিতে সব দেখানো যায় না, তাই না? এই জন্য আমি একটা ক্লাস কন্টেন্ট দিয়ে রাখি যাতে সবাই এখান থেকে দেখে নিতে পারো, এবং প্রচুর এক্সারসাইজের জন্য এমসিকিউ একটা ফাইল। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগছে কিনা আমি বলতে পারবো না, আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা। আর কিভাবে আমার আরো ইমপ্রুভমেন্টের দরকার আছে, তোমাদের আরো কোনো কিছু চাওয়া থাকলে সেটাও আমার কমেন্ট সেকশনে জানাবা, ইনশাল্লাহ আমি টিমকে জানিয়ে দেব, আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।